এটা একটা ঐতিহাসিক ছাত্র আন্দোলন হয়েছে, কথা একান্ত সঠিক, একান্ত সঠিক। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এটাও ঠিক। কিরকম ভাবে? যেমন ধরো এই 60-এর দশকে ওই ইউরোপের তিনটি বড় শিল্পোন্নত দেশে, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড, লন্ডনে একটা ঐতিহাসিক ছাত্র আন্দোলন সৃষ্টি হয়েছিল। তার দুজন ছাত্র আন্দোলনকারী নেতার নামও আমার এই মুহূর্তে মনে আছে। ফরাসি দেশ প্যারিসের ছাত্র নেতা ছিলেন রেজিস দা দাব্রে, আর আমাদের গৌরবের বিষয় যে লন্ডনের ছাত্র নেতা ছিলেন কারিকালি। এখন মজার ব্যাপারটা দেখো, যে এই যে এত বড় ছাত্র আন্দোলন করলো, আমরা তো ভাবছিলাম এই বোধহয় 3 দেশে বিপ্লব হয়ে যাচ্ছে, কিন্তু হয়নি। সেটা কেন হয়নি? কারণ ওই দেশের যে বিপ্লবী পার্টি, তারা এই ছাত্র আন্দোলনের তাৎপর্যটা, গুরুত্বটা ঠিক বুঝতে পারেনি, এর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেনি। শুধু ছাত্র সমাজ একটা, কিন্তু এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে না। তো ঠিক তাই ঘটেছে ইউরোপে। কিন্তু এই দেশে কি ঘটলো? ছাত্ররা শুরু করে দিল কোটা আন্দোলন। নাম কোটা আন্দোলন না, বিষয়টি হচ্ছে একটি আন্দোলন। সে আন্দোলনটা কি? সে আন্দোলনটা হচ্ছে একটা স্বৈরাচারী গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন। তো এই স্বৈরাচারী গোষ্ঠীর বিরুদ্ধে যারা আছে, তারা তো এর মধ্যে ঢুকবেই, স্বৈরাচারী গোষ্ঠীর বিরুদ্ধে তারা থাকবে, এটাই স্বাভাবিক। তারা তখন ঘরে বসে থাকতে পারে না, তারা এর ভিতরে ঢুকে আন্দোলনকে বেগবান করতে চেষ্টা করবে বা তাদের নিজের আয়ত্তে নিয়ে যেতে চেষ্টা করবে। ঠিক যে জিনিসটা এখানে ঘটেছে অনেকটাই, সেটা হচ্ছে যে এই দেশে তখন, আজকে সবাই বলে, সবাই না অনেকেই, সবাই না মোটেই না, অনেকেই বলতে চেষ্টা করে যে এটা তো বিএনপি জামাতের আন্দোলন। মোটেই না, বিএনপি জামাতের আন্দোলন ছিল না, কিছুতেই না। আন্দোলনটা ছিল ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। বাংলাদেশে অতি সম্প্রতিকালে কয়েকটা বড় বড় ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, তার নেতৃত্ব দিতে কোনো জাতীয় দল, কোনো রাজনৈতিক দল ছিল না। যেমন ওই পরিবহন নিয়ে যে আন্দোলনটা হলো, যেমন এর আগে কোটা না, এর আগে পরিবহন নিয়ে আন্দোলনটা হলো। এই সকল আন্দোলন ছাত্ররা করেছে। তারপরে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দল সামিল হয়েছে, কিন্তু এরা যৌক্তিক পরিণতিতে নিতে পারেনি। তো এখন ঘটনাটা কি হলো? এতে তো জামাতরা যেতেই পারে, এতে তো বিএনপি যেতেই পারে, তাহলে আন্দোলনটা কি ভুলে গেল? মোটেই না। তাদেরকে আটকানোর জন্য, প্রতিহত করার জন্য সরকার যদি প্রতিক্রিয়াশীল লাইন নেয়, ভুল পদক্ষেপ নেয়, এটার ফল তাকে ভোগ করতে হবে। সেই ফলটাই এখন তারা ভোগ করছে। এর জন্য বিএনপি শিবিরকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, কারণ সে এমন কিছু ভুল করেছে, একের পর এক ভুল। যেমন এই যে আজকে যেই দলটিকে আমরা স্বৈরাচারী দল বলছি, যে শাসক গোষ্ঠীকে স্বৈরাচারী গোষ্ঠী বলছি, এরা প্রথম থেকেই যে একের পর এক ভুল করে আসছিল। এটা বললে অনেকে, আমার বিরুদ্ধে অনেকেই একেবারে খেপে যায়, যেত। এখন আর খেপবে না, এখন তো তারা কোণঠাসা হয়ে গেছে, কিন্তু তারা খেপে যেত। সেটা কিরকম? যে আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলি, আমি বলছি বঙ্গবন্ধু কোন সময়, বঙ্গবন্ধু 71-এর আগে পর্যন্ত, পূর্বে পর্যন্ত বঙ্গবন্ধু 100% সঠিক। একজন জাতীয়তাবাদী নেতার যা ভূমিকা থাকে, যে সংগ্রাম থাকে, তিনি তাই করেছেন এবং তিনি তাই নেতৃত্ব দিয়েছেন, এই বিষয়ে দ্বিমত করার কোনো অবকাশ নেই। কিন্তু বাংলাদেশে যখন তিনি ফিরে আসলেন, এখানে একের পর এক ভুল করেছেন। 71-এর মুক্তিযুদ্ধে প্রকৃত অর্থে যা রাজনৈতিক দল হিসেবে যদি কেউ নেতৃত্বের ভূমিকা পালন করে থাকে, এটা অস্বীকার করার কোনো ভূমিকার কারণ নেই যে সেটা আওয়ামী লীগ। এবং সে আওয়ামী লীগটাকে কে নেতৃত্ব দিয়েছে? নেতৃত্ব দিয়েছে তাজউদ্দিন। সেই তাজউদ্দিনের জীবন যদি চর্চা করি, তাহলে অনেক কিছু গুপ্ত রহস্য বেরিয়ে আসবে। শুধু তাজউদ্দিন, সেটা কিরকম? আমি নিজে জানি, 8 নম্বর থিয়েটার রোড, যেটা মুজিবনগর বলে পরিচিত ছিল, ওই কলকাতার 8 নম্বর থিয়েটার রোড, সেখানে একটা বাড়িতে তাজউদ্দিন থাকতেন। সেই বাড়িতে তার কোনো আত্মীয় স্বজন যেতে পারতো না। আমি মানে পয়েন্টে এটা আমি বলে রাখছি জোর গলায়, কেউ কোনো আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে যেতে পারতো না, বা করেনি 9 মাস দেখাশোনা। অথচ তার স্ত্রী এবং ছেলে মেয়েরা এই কলকাতা শহরেই ছিল এবং তারই কাছে। তার বাড়িটা ছিল যেমন পার্ক সার্কাস থিয়েটার রোডে, ওই মানে কি বলে মুজিবনগর, আর এর পাশেই এন্টালির দিকে ছিল তার ছেলে মেয়েরা এবং তার স্ত্রী থাকতেন। অথচ সেখানে যাওয়ার অধিকার তাদের ছিল না। কেন? তাহলে তিনি বলছেন, আমার এত কাজের মধ্যে ওরা এসে আমাকে বিরক্ত করা ছাড়া আর তো কিছু করবে না, সেই জন্য তাকে ধরে।
তাজউদ্দিন যখন বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশে আসেন, তখন প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী তাজউদ্দিন। মুক্তিযুদ্ধ কে পরিচালনা করেছেন? তাজউদ্দিন। তাজউদ্দিনের ঐতিহাসিক একটা ঘটনাও রয়েছে। এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরানোর জন্য একটা চক্রান্ত হয়েছিল। সেটা কে করেছিল? সেটা করেছিল এই শেখ মনি, সেটা করেছিল বর্তমানের তোফায়েল আহমেদ। আজকের থেকে 1 মাস আগেও আমি এইভাবে বলতে পারতাম না এই কথাগুলো। হ্যাঁ, এই যে তারা মিলে শিলিগুড়িতে তৎকালীন এমএনএদের একটা সম্মেলন ডেকেছিল যে তাজউদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে, সেখানে তাজউদ্দিনকে সরিয়ে দিয়ে ওই শেখ মনি বা এই ধরনের কাউকে তারা প্রধানমন্ত্রী করবে, কিন্তু সেটা সফল হয়নি। কারণ ইন্দিরা গান্ধী যাই করুক, যতই মানে পৃষ্ঠপোষকতা দিক ওই শক্তিটাকে আছে, কিন্তু তিনি অত্যন্ত মানে কূটনীতিক বুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন। তিনি বুঝেছিলেন যে জনপ্রিয়তার দিক দিয়ে তাজউদ্দিন সবাইকে ছাড়িয়ে, অতএব তার বিরুদ্ধে কোনো কিছু হতে দিতে তিনি রাজি ছিলেন না, তাই তারা ব্যর্থ হলো। আমি নিজে দেখেছি, প্রত্যক্ষভাবে, জোর গলায় বলছি। যেই ছাত্র নেতারা ওই যে বলে কি বলে নূরে আলম সিদ্দিকী, তারপর আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, তাদেরকে আমি ঘুরতে দেখেছি। তারা থাকতো কোথায় জানো? সে থাকতো নিউ মার্কেটের সামনে, এখনো পাবে, রিচ কন্টিনেন্টাল নামে একটি 5 তারা হোটেল। সেই হোটেলে তারা থাকতো। মধ্যে মধ্যে তারা যেন ওই পিকনিকে যেত, ওই এগুলোতে, ওই শরণার্থী শিবির গুলোতে। এরা হয়ে গেল মুক্তিযুদ্ধের নেতা, আর তাজউদ্দিন পিছনে পড়ে গেলেন। এদেরকে কি বিএলএফ বলা হইতো? হ্যাঁ, বিএলএফ। বিএলএফ এর মূল নেতাই ছিলেন ওই কি বলে শেখ মনি। এবং শেখ মনির চাইতে উপরে স্থান অবশ্যই সিরাজুল আলম খানের তাত্ত্বিক নেতা, কিন্তু হাতে অস্ত্র ধরা নেতা ছিলেন শেখ মনি, শেখ কামাল এরা। বিএলএফ নিয়ে 1 মিনিট বলে বললাম। হ্যাঁ, বিএলএফ এর পুরোটা হচ্ছে বাংলাদেশ লিবারেশন ফোর্স। এটা কেন করা হলো? আরেকটা মুক্তি বাহিনী রয়েছে বর্তমান, থাকতো। এটা তৈরি করার কারণ কি? যে মানে ভারত সরকার একটা ভয় ছিল এই আন্দোলনটা না জানি ওই বিপ্লবীদের হাতে, আন্দোলনের দিকে বিপ্লবীদের হাতে চলে যায়, নেতৃত্বে চলে যায়। সেই জন্য আরেকটা ফোর্সকে প্রস্তুত রাখতে হবে যাতে এরা ওই দিকে না যায়। এই বিএলএফ, যারা মুজিব বাহিনী বলে আমাদের দেশে মানে পরিচিত ছিল। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যে ঘটনাটা, আমি এটা বিস্তারিত তথ্যে যাচ্ছি না। দেখো, আরেকটা জিনিস বলে আরো ইয়ে হবে, এরা না খেয়ে দে তারা শরণার্থী শিবিরে থাকছে। 15 দিনের প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। সামান্য কয়েকটা 3টা গ্রেনেড আর একটা সাবমেশিন গান নিয়ে তারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। আর এই বিএলএফ কিন্তু পুরোপুরি আর্মি ট্রেনিং নিচ্ছে দেরাদুন। সেইখানে দেরাদুন হচ্ছে ভারতের অন্যতম প্রধান সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। ওই এখন বর্তমানে উত্তরাখণ্ডে, ভারতের উত্তরাখণ্ড প্রদেশে, তখন এটা ছিল উত্তরপ্রদেশ। সেইখানে তারা প্রশিক্ষণ নিত। যাই হোক, সেটা বিস্তারিত আলোচনা না, এখানে তো আমরা অন্য আলোচনাই করছি এই মুহূর্তে। তখন শেখ মুজিব আসলেন, এসে 9 মাস যেহেতু তিনি কারান্তলে ছিলেন, সেখানে তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন, মেনে নিলাম। তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, তিনি ভয় পাননি, ভীত হননি, মেনে নিলাম। কিন্তু এসে তিনি কি কাণ্ডটি করলেন? কাণ্ডটা, একের কাণ্ড শব্দটাই ব্যবহার করলাম, যথোপযুক্ত হচ্ছে কাণ্ড শব্দ, মানে প্রশাসক হিসেবে। হ্যাঁ, প্রশাসক হিসেবে কি করলেন? তিনি এসে এই 9 মাসে কে কিভাবে মুক্তিযুদ্ধটি পরিচালিত করছে, এটা সিনোপসিস, এটা সার চাচ্ছিলেন জানতে। সেটা কার কাছ থেকে? তোফায়েল আহমেদের কাছ থেকে, শেখ মনির কাছ থেকে। সেটা কি কার কাছ থেকে জানবেন? উনি কি এইটুকু বুদ্ধি রাখেন না? এটা জিজ্ঞেস করেন যে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিল, অস্থায়ী সরকারের সভাপতি কে ছিলেন, একটুও তিনি খোঁজ নেননি। তাজউদ্দিনের সঙ্গে যুদ্ধ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি কথারও বিনিময় করেননি। এটা ঐতিহাসিক সত্য কথা। তো ন্যাচারালি তারা কি করেছে? তোফায়েল, শেখ মনি, তারা তাজউদ্দিনের বিরুদ্ধে কান ভারী করেছে যে তাজউদ্দিনকে রাখলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। কারণ তার যে জনপ্রিয়তা, তার যে বুদ্ধিমত্তা, ওই মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব, এই দিয়ে আপনাকে অতিক্রম করে চলেও যেতে পারে। তারই প্রতিফলন দেখি তিনি কি করলেন? তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রথম যে কাজটি করলো, অর্থমন্ত্রীর থেকে সরিয়ে দেওয়া হলো তাজউদ্দিন। শুধু অর্থমন্ত্রীর থেকে না, মন্ত্রিসভার থেকেই তাজউদ্দিনকে সরিয়ে দেওয়া হলো। এর চেয়ে ভুল আর কিছু হতে পারে? আমরা শুনেছি যে তাজউদ্দিন অর্থমন্ত্রী থাকাকালীন যে বাজেটটি প্রণয়ন করা হয়েছিল, সীমিত অর্থের যে বাজেট, এই সীমিত অর্থে এরকম বাজেট আর হতে পারে না, যেটা তাজউদ্দিন করেছিলেন। কি কারণে?
আমরা একথা জোর গলায় বলতে পারি যে বাজেট বা কোনো অর্থনীতি সেটা শুধুমাত্র অর্থের উপরে নির্ভর করে না, অর্থনীতির উপরে নির্ভর করে না, নির্ভর করে দুটো জিনিসের উপরে, দেশপ্রেম এবং মানুষের জন্য কিছু করা। সেটুকু করতে হলে অনেক সময় সীমিত অর্থ সেটা করা সম্ভব, সেটাই তাজউদ্দিন দেখিয়ে দিয়েছিলেন তার বাজেটে। এই বাজেটটাই তারও শেষ বাজেট, তার অর্থমন্ত্রী থাকা তার শেষ। তো তার ফলশ্রুতিতে কি হলো, ক্ষমতাটা নামে যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে রইল, ক্ষমতাটা কিন্তু চলে গেল ওই গোষ্ঠীর হাতে, ওই যে মুজিববাদী বা বিএলএফ যারা, তাদের হাতেই চলে গেল। তো এইখানে হচ্ছে বড় ত্রুটি বা বড় ভুল, এইখান থেকে শুরু হলো। কিন্তু ও তারপরে কি হলো, মানে শেখ মুজিব আরো যে ভুলগুলি করলেন একের পর এক ভুল, তো সেইখানে তিনি কিন্তু আর প্রধানমন্ত্রী থাকলেন না, তাকে রাষ্ট্রপতি হতে হবে। কি কারণে? যে রাষ্ট্রপতি হলে সারা বিশ্ব জুড়ে তার বেশি পরিচিতি ঘটবে, সারা দেশে তার প্রধান ব্যক্তি যে সেটা চিনবে। আর তিনি যেহেতু দেশকে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যদি দিয়ে থাকেন, তাহলে এটা তো বলে বেরোনোর দরকার পড়ে না। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি তো কোনো পদে ছিলেন না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দূরে থাক, প্রধানমন্ত্রী অন্য কোনো মন্ত্রীও ছিলেন না, কংগ্রেসেরও প্রেসিডেন্ট ছিলেন না, অথচ তিনি জাতির জনক। এবং তার সম্পর্কে অনেকেরই অনেক বক্তব্য থাকতে পারে, তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলে, কিন্তু জাতির জনক মেনে নিতে কারুর কেউ অস্বীকার করে না। তো অতএব বঙ্গবন্ধু যদি আজকে, এটা আমাকে গতকালকে একজন আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি বলবো না, তবে অত্যন্ত বড় সমর্থক ছিলেন, এখনো অনেকটাই, তো তিনি আবার বলছেন যে আচ্ছা, ওই উনি এটা কেন করতে গেলেন, রাষ্ট্রপতি হতে গেলেন কেন? এইখানেই তো তার একটা সমস্যা হয়ে গেল। রাষ্ট্রপতির থেকে প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হয়ে আবার ওই সময় মোহাম্মদুল্লাহকে রাষ্ট্রপতি বানিয়ে দিল, তিনি হয়ে গেলেন তার মানে সহকারী। এরকম একটা দোদল্যমান ব্যক্তি, যে ক্ষমতা তার হাতে রাখার জন্য যা দরকার তাই করছেন, শেষ পর্যন্ত তিনি কি করলেন, বাকশাল তৈরি করলেন। এটা বলা হয় কি, যে ইয়েকে এক রাখার জন্য, সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে, এক পতাকা তলে আনার জন্যই তিনি বাকশাল তৈরি করলেন। ঠিক আছে, প্রয়োজন পরে এরকম জানি। এটা ম্যান্ডেলা কিছুদিনের জন্য করেছিলেন, নেলসন ম্যান্ডেলা, বীর ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার মানে স্বাধীনতাকামী, যিনি 28 বছর কারান্তলে কাটিয়েছেন। তিনি তো 9 মাস কাটালেন আমাদের শেখ মুজিবুর রহমান, কিন্তু উনি 9-8 বছর এমন একটা দ্বীপে, যেখানে যেই ঘরে সূর্যের আলো পড়তো না, সেই ঘরে ওই তার প্রহরী ছাড়া আর কারোর সঙ্গে তার দেখা হতো না। এরকম 8 বছর ম্যান্ডেলা কাটালেন। তারপরে বেরিয়ে এসে যখন তিনি রাষ্ট্রপতি হলেন, তাতে কি তার বিশ্বে সম্মান পাওয়ার ক্ষেত্রে বা দেশে ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে কোন রকম কোনো সমস্যা হয়েছিল? কারণ এইখানেও বঙ্গবন্ধু শেখ মুজিবের যেটা বললেন, ওই দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য এক করতে হবে, এটা আরেকটা ভুল।